আমি কি সেটা না, আমার বক্তব্য খণ্ডন করুন। ট্যাগিং এর রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি, আপনার কাছে নতুন বন্দোবস্তের রাজনীতি আমরা চাই না। আমি সেই জায়গাটাই আপনি খণ্ডন করে দর্শক বিবেচনা করুক, দর্শক আমি সেই একদম আপনাদের দলকে স্পেসিফিক বলা হচ্ছে যে কিংস পার্টি, টিআইবি বলছে। ধন্যবাদ। জাহিদ ভাই জ্ঞানী গুণী মানুষ, তবে জাহিদ ভাইয়ের রাজনৈতিক বিশ্লেষক না হয়ে ওনার যদি মানে পরিচিতিটা এভাবে দিতেন যে বিএনপি মাইন্ডেড রাজনৈতিক বিশ্লেষক, তাহলে একটু আর একটু ভালো হতো। আমি টিআইবি থেকেই আসি, ট্যাগ করা ঠিক না, তাহলে ইফতেখারুজ্জামানও বিএনপি। আমি বলি, এটাই বলি যখন শুনুন, একটা সেকেন্ড একটু বলি প্লিজ। আমি কি সেটা না, আমার বক্তব্য খণ্ডন করুন। ট্যাগিং এর রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি, আপনার কাছে নতুন বন্দোবস্তের রাজনীতি আমরা চাই না। আমি সেই জায়গাটাই আপনি খণ্ডন করে দর্শক বিবেচনা করুক, দর্শক বিবেচনা আমি সেটাই লেট দেম ডিসাইড। কারণ উনি টিআইবি ইফতেখার সাহেবের কিংস পার্টি উদাহরণ টানছেন, ওইটা আমি ব্যাখ্যা দিচ্ছি। কিন্তু ইফতেখার সাহেবরা ওই দিন আরো একটা কথা বলছেন যে 5ই আগস্টের পরে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এর 93% এর সাথে বিএনপি। না, আমরা ওটা বিএনপি নিয়ে আলোচনা করব। তুমি মানে না, আমি বলতেছি দেখেন এটা কিন্তু এটাকে হলো অ্যাড্রেস করেন নাই, কিংবা বিএনপি তখন সাথে সাথে এটা প্রত্যাখ্যান করছে, হ্যাঁ, যে এটা হলো টিআইবি উদ্দেশ্য প্রণোদিতভাবে করতেছে, বা ওনাদের যারা হলো বুদ্ধিজীবী আছে তারা খুব লাউডলি বলছে। এখন আপনি কোনটাকে ধরবেন? আপনি হয় বলবেন যে টিআইবি পুরোটাই বাদ, তারা বায়াস্ট করছে, অথবা আপনি বলবেন টিআইবি পুরোটা ঠিক বলছে। আপনি যে কোনো একটা নিতে হবে। কিন্তু আপনি অর্ধেক এখান থেকে নেবেন যে হ্যাঁ টিআইবি বলছে এনসিপি কিংস পার্টি, আবার অন্যদিকে বলবেন যে টিআইবি যে 93% বিএনপি হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছে 5ই আগস্টের পরে। আমি ওটাও নেই, তাইলে সেক্ষেত্রে যদি দুইটাকে আপনি যদি অ্যাড্রেস না করে যদি এটা মিথ্যা, তাইলে তো আসলে এটা আপনি কি বলেন নিজের মতো করে যতটুকু দরকার ততটুকু নিলেন। আর কিংস পার্টির একটা ডেফিনেশন আছে। আপনি বাংলাদেশের না পৃথিবীর ইতিহাসে একমাত্র সফল কিংস পার্টি হলো বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি যখন ক্ষমতা টেক ওভার করলেন 7ই নভেম্বরে, এরপরে দেখেন উনি কি করলেন, উনি প্রথম সিএমএলএ হলেন, সেখান থেকে আবার ডেপুটি সিএমএলএ হলেন, এরপরে কি করলেন নিজে আবার সিএমএলএ হলো, হওয়ার পরে রাষ্ট্রপতি হলো, রাষ্ট্রপতি হওয়ার পরে উনি হলো নিজে একটা হানা ভোট দিলেন, ভোট দেওয়ার পরে দিক থেকে জাগদল গঠন করলেন, জাগদল উনি কিন্তু স্টেটের সকল মেকানিজম ব্যবহার করতেছেন এবং পুরো স্টেট ওনার কবজায়। এরপরে সারা বাংলাদেশ ঘুরে উনি বিএনপি গঠন করলেন, ওনার অধীন উনি রাষ্ট্রপতি, আবার উনি সিএমএলএ, উনি সেনাবাহিনীর প্রধানও কিছুদিন ছিলেন। এরপর একটা নির্বাচন করলেন, নির্বাচন করার পরে 254টা আসন সম্ভবত সে সিকিউর করলেন। সো এটাকে বলে কিংস পার্টি। এখন নাহিদ ইসলাম কিছুদিনের জন্য ক্যাবিনেটে ছিলেন। নাহিদ ইসলাম তো এই অভ্যুত্থানের মানে প্রধান কর্ণধার ছিল, ফোকাস। মানে আপনি যদি বলেন যে 24-এর অভ্যুত্থানের পোস্টার বয়কে নাহিদ ইসলাম অবশ্যই। 3 আগস্ট উনি যেটা করলেন যে এক দফা যখন ঘোষণা দিয়েছেন, এবং প্রফেসর ইউনূস সাহেবকেও নিয়েও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে, এবং এটার যেহেতু লিডিংয়ে ছিলেন নাহিদ ইসলাম, যার কারণে নাহিদ ইসলামের সাথে প্রফেসর ইউনূস সাহেব তার কথাটা মানে অ্যাজ এ পার্টি চিফ হিসেবে না, তার যেহেতু অ্যাপয়েন্টেড তাদের মাধ্যমে হয়েছে, তার সাথে সে ডিসকাস করছেন। এরপরে হ্যাঁ এটা নিয়ে আপনি ডিবেট করতে পারেন। কিন্তু আপনি যদি নাহিদ ইসলাম দেখেন, নাহিদ ইসলাম যে জিয়া রহমানের মতো ক্ষমতায় থেকে দল গঠন করতো পারতেন তিনি, সেটা তো উনি করেন না। এবং এনসিপি গঠন 28শে ফেব্রুয়ারি যখন আমরা আত্মপ্রকাশ করলাম, 27শে ফেব্রুয়ারি আমরা একটা সভা করার মাধ্যমে এনসিপি গঠন করা হয়েছে। সো নাহিদ ইসলাম তো তার আগে পদত্যাগ করছেন। হ্যাঁ, তার সে কিন্তু ব্যাখ্যা করছেন যে আমি কেন রাজনৈতিক দলটা গঠন করলাম, যখন দেখলাম সরকারে এসে রাজনৈতিক দলগুলো আসলে সেই জায়গা থেকে ব্যর্থ হচ্ছে, তারপরে সে চিন্তা করলো, আমরা যখন তাকে আহ্বান জানাইলাম যে তুমি সরকার থেকে চলে আসো, নতুন যে জন আকাঙ্ক্ষা আছে সেখানে আসো, একসাথে রাজনীতি করি, তখন সে পদত্যাগ করে এসে এরপরে কিন্তু এনসিপির আহ্বায়ক হয়েছেন। সুতরাং এই জায়গাটায় যে কিংস পার্টি বলাটা, এবং সবচেয়ে দুঃখ লাগে যে তারাই কিংস পার্টি বলে যারা সত্যিকার অর্থে দেশে কিংস পার্টি হিসাবে। আপনি ওই অভিযোগটা দেবেন, ঠিক আছে। আমি একটা বিষয় বলি, এখন পর্যন্ত আপনাদের যে সমস্ত কর্মসূচি হয় সেই কর্মসূচিগুলোতে সরকারের যেভাবে নিরাপত্তা দেওয়া, সেগুলো চোখে লাগার মতো। আমিও এটা বলি, 1 নম্বর বিষয় এইটাই ভাই অ্যাড্রেস করি। নাহিদ ইসলাম এখন থাকেন কোথায়? উনি নাহিদ ইসলাম তার বাসভবনে থাকেন, বাসায় থাকেন। মানে এরকম অভিযোগ আছে উনি এখন পর্যন্ত সরকারের বিভিন্ন জায়গাতে আছেন। না, আপনারা গণমাধ্যম কর্মী, আপনারা এটা খুঁজে দেখতে পারেন। আমি বলছি কথা বলে, হ্যাঁ না, কথা তো বহু কথাই বলে। আমি সরকারের নিরাপত্তার কথাটা বলি। দেখেন, আপনি আমাদেরকে কখন থেকে সরকার নিরাপত্তা দেওয়া শুরু করলো? গোপালগঞ্জে ইনসিডেন্টের পর থেকে। অর্থাৎ গোপালগঞ্জে আমাদের পুরো শীর্ষ নেতৃত্ব সহ এনসিপির প্রায় 80% নেতৃত্ব গোপালগঞ্জে ছিল, এবং তাদেরকে যখন পুড়িয়ে মারার ফেলার সন্ত্রাসী আওয়ামী লীগ একটা চেষ্টা করলো, এবং এটা বলতে পারবো যে প্রশাসনের ব্যর্থতাও ছিল, যে প্রশাসন আমাদেরকে ন্যূনতম সিকিউরিটি না দেয়নি। আমরা তো চাবো না, আমরা জনগণের রাজনৈতিক দল হিসাবে যখন দেখলো যে না এদেরকে পুড়িয়ে মারা, এবং এরপরে কক্সবাজারেও যখন আবার বিএনপির নেতাকর্মীরা আমাদের বহরের উপরে হামলা করলো,
অভ্যুত্থানে নাহিদ ইসলামরা, নাহিদ বলেন কিংবা যারা আছেন, এরা তো শুধু মানে দল গঠন হওয়ার পরেই যে জাতীয় নেতা তা না, তারা তো অভ্যুত্থানের সময় থেকেই আসলে বাংলাদেশের অভ্যুত্থানের ফেজ, এবং সেই জায়গা থেকে সরকার তাদেরকে নিরাপত্তা দিছে। হ্যাঁ, আমি বলতেছি, কিন্তু সেটা কবে থেকে দিছে কিন্তু আপনার সেই গোপালগঞ্জ ইনসিডেন্টের পরে। তার আগেরটা আপনি দেখেন, আগের চিত্র, এবং সেই জায়গা থেকেও আমরা বারবার হলো প্রশাসনের সাথে যোগাযোগ করছি যে ভাই এত নিরাপত্তা কেন দিবেন। এখন সেখান থেকে বলতেছে যে এখানে যেমনি আমরা সিলেটের এসপির সাথে, যখন সিলেটে বলছে যে সিলেট তো আমার প্রয়োজন নাই, সিলেটের এসপির সাথে যখন আমি কথা বলতেছিলাম, সে বলতেছে ভাই আপনি বলতেছেন আপনার প্রয়োজন নাই, কিন্তু একটা দুর্ঘটনা হলে তো সরকার আমাকে বিচারের মুখোমুখি দাঁড় করাবে, জনগণ আমাকে বিচারের মুখোমুখি দাঁড় করাবে। সেই জায়গা থেকে সে নিরাপত্তাটা দিছে। এই উত্তরটা তো আপনি সরকারের কাছ থেকে দেবেন। আমরা কি সরকারকে চিঠি লিখছি যে আমাকে একটা নিরাপত্তা দাও? আমি তো লিখি নাই। সরকার মনে করছে যে গোপালগঞ্জে যেহেতু আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, ইভেন যদি কক্সবাজারে আমাদের সালাউদ্দিন সাহেবের যে নেতাকর্মীরা আমাদের উপরে হামলা করছে, এখানে যদি একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতো, এর দায়িত্ব আসলে বিএনপিও এড়াতে পারতো না। আমি তো বেশি মনে করি যে মনে হয় এমনও হতে পারে যে বিএনপি বলছে যে ভাই আমার নেতাকর্মীরা যেহেতু সারা বাংলাদেশে একটা খুন বা মারামারি রাজত্ব কায়েম করছে, এনসিপির উপর একটা হামলা করে দুর্ঘটনা করলে বিএনপি রাজনীতি ব্যাকফুটে চলে যাবে, তারাও তো করতে পারে। আর সরকার কার, যদি আপনি ডিবেটের বাইরে নিরপেক্ষ জায়গা থেকে দেখেন, সরকারের একটা আপার স্তর উপদেষ্টা, এখানে ভাই সব দলগুলোরই হলো প্রতিনিধি আছে। এখানে বিএনপির যেমনি প্রতিনিধিত্ব করেন, হ্যাঁ, যেমনি ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, সালেউদ্দিন স্যার, কিভাবে যখন লিয়াজো কমিটি আগস্টের পরে যখন লিয়াজো কমিটিটা আমরা গঠন করছি, তখন আমরা প্রত্যেকটা দলের কাছে গিয়েছি। প্রথম তো আমরা তারেক রহমান সাহেবের কাছে বললাম যে এটা জাতীয় সরকার করি। সে বললো জাতীয় সরকার না, তোমরা সব দলের সাথে আলোচনা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করো। আমরা বললাম যে প্রফেসর ইউনূস সাহেবকে আমরা প্রধান করতে চাই, তো উনি ওটা খুব একটা হা না বলেন নাই। এরপরে আমরা বিএনপির কাছ থেকে মতামত নিয়েছি যে আপনার কার কার চয়েস আছে, জামাতের কাছ থেকে মতামত নিয়েছি, হেফাজতে ইসলামের সাথে মতামত নিয়েছি, অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে মতামত নিয়েছি। তার ভিত্তিতেই, এবং প্রফেসর ইউনূস সাহেবের নিজস্ব কিছু চয়েস ছিলেন, এবং এই সরকার তো কয়েকজন যে ব্যর্থ উপদেষ্টাদের ভিতরে ইউনূস সাহেবের চয়েসও আছেন। সো এদের ভিত্তিতেই কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টটা গঠিত হয়েছে। সো আপার স্টেক যদি বলেন, অ্যাডভাইজারি স্টেক, এখানে সত্যিকার অর্থে সবগুলো রাজনৈতিক দলেরই প্রতিনিধিত্ব আছে। এবং এই সরকার যদি সবগুলো রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি যদি স্বীকার করতো যে আমার প্রতিনিধিত্ব আছে, তাহলে সরকারটা কিন্তু খুবই শক্তিশালী হতো। কিন্তু যখন দেখলো বিএনপি অস্বীকার করা শুরু করলো, তখন তো আর এনসিপি ছিল না, জামাত অস্বীকার করা শুরু করলো। তখন তো রাজনৈতিক মূল দল ছিল কি, বিএনপি, জামাত আর হেফাজত, এই যে তিনটে গোষ্ঠী। বাকিরা যখন অস্বীকার করা শুরু করলো, সরকার কি হলো, আস্তে আস্তে করে দুর্বল হয়ে শুরু করলো। অথচ আপনি দেখেন যে লোয়ার লেভেলটা যারা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এই পুরো পাওয়ারটা কিন্তু হোল্ড করছে বিএনপি। আপনি যদি আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনি গণমাধ্যম কর্মী হিসাবে অনুসন্ধান করে দেখেন, টিআর কাবিখা থেকে শুরু করে একেবারে রোডস অ্যান্ড হাইওয়ে টেন্ডার A to Z এটা নিয়ন্ত্রণ করে কে? বিএনপি। এবং এটা নিয়ে মারামারি হয়, এটা নিয়েই খুনাখুনি হয়। বিএনপির যে 130-140 জন মানুষ মারা গেছে, এর মূল মেকানিজম এখানে যতগুলো এসপি ডিসি নিয়োগ হয়েছে তার অধিকাংশ বিএনপি। কারণ কি, বাংলাদেশে তো আসলে রাজনীতির বাইনারিটা ছিল বিএনপি ভার্সেস আওয়ামী লীগ। সো আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে কি হয়েছে, বিএনপির যারা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল, তো বিএনপি নির্বাচনের দরকার নাই না। এখন দেখেন এর ইম্প্যাক্টটা কোন জায়গায় পড়তেছে, এর কিন্তু একটা দীর্ঘমেয়াদী সংকট পড়তেছে। যেমনি সরকার একটা নির্বাচন করতে চাচ্ছে, আমরা সবাই নির্বাচন করতে চাচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে আমি বিশেষ করে বিএনপিও ভয় পাচ্ছে যে আর একটা 1973-এর নির্বাচন কিংবা আর একটা 2018 সালের নির্বাচন হয় কি না। কারণ এই যে এদেশের আমলাতন্ত্র, লাইনটা আমাকে শেষ করতে দেন, এই দেশের আমলাতন্ত্রের কি সমস্যা, এরা হলো আপনি যখন দেখবে আপনি ক্ষমতায় যাবেন, আপনার হলো মানে কি বলে সব আপনার হয়ে যাবে, মনে করবে আপনার। আবার যখন দেখবে যে না একটা ক্ষমতার সম্ভাবনা জাহেদ ভাইয়ের তৈরি হয়েছে, তখন সে একেবারে নগদে ইউটার্ন নেবে। তো যখন দেখতেছেন মানে, যদিও এটা সোকল্ড আমি বলবো, যে যখন দেখতেছে যে না বিএনপি যেহেতু রাজনৈতিকভাবে সত্যিকার অর্থে তো সে শক্তিশালী গ্রাউন্ড তৈরি করছে, সে একটা ক্ষমতায় আসার সুযোগ হয়েছে, যেটা একেবারে কট্টর আওয়ামী লীগের ছিল, যে যার হলো ধর্ম ছিল শেখ মুজিব ধর্ম, যার খোদা ছিল আল্লাহ মাফ করে বলা উচিত না শেখ হাসিনা, সেও এখন হলো জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হয়ে গেছে। তো এটা আসলে সত্যিকার অর্থেই এই সরকারের জন্য চ্যালেঞ্জ। আমি মনে করি যে এরকমের যদি একটা নির্বাচন সরকার করতে চায়, বা এরকমের একটা নির্বাচন হলে বিএনপি আর একটা গণ অভ্যুত্থানের